ইভিএম বাতিল, প্রার্থীর দেশি বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক বলেছেন উপদেষ্টা পরিষদ। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ মেনে চলার নির্দেশ। শাপলা না দেওয়ায় আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে বললেন নাহিদ ইসলাম। অন্যদিকে হাসপাতালের মর্গের ভেতরে তরুণীর মরদেহকে ধর্ষণ, আদালতে ড্রোমের স্বীকারোক্তি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছেন উপদেষ্টা পরিষদ। আরপিওতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে। এগুলোদের মধ্যে রয়েছে ইভিএম ব্যবহার বাতিল, না ভোট, পূর্ণবহাল, প্রার্থীদের দেশি বিদেশি আয় ও সম্পত্তির বিতরণ প্রকাশের বাধ্যতা এবং পলাতক আসামিদের বিচারের অংশগ্রহণ নিষিদ্ধ করা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় আরপিও সংশোধনের অনুমোদন করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন। বৈঠকের পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 2025 চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইনে ভিত্তিগতভাবে অনুমোদন রয়েছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আরপিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধন হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম সংক্রান্ত বিধান বাতিল করা, পাশাপাশি না ভোট পুনর্বহাল করা হয়েছে, যাতে কোনো নির্বাচন আসনে কেবল একজন প্রার্থী থাকলে ভোটাররাও তাকে ভোট না দেওয়ার সুযোগ পান। তিনি আরো বলেন, 2014 সালের সাজানো নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতেই এই বিধান আনা হয়েছে। একজন প্রার্থী থাকলে ভোটাররাও যদি তাকে পছন্দ না করে না ভোট দিতে পারবেন, তখন সেই আসনে পুনরায় নির্বাচন হবে। নতুন সংশোধনী আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে অভ্যন্তরীণ করা হয়েছে। পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। জেলা ভিত্তিক নির্বাচন অফিসগুলোতে দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। প্রার্থীদের দেশি ও বিদেশি উৎস থেকে আয় ও সম্পত্তির বিতরণ হলফনামায় দিতে হবে, যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উন্মুক্তভাবে প্রকাশ করা হবে। আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টাকে নির্বাচন দিয়েছেন। নির্বাচন অংশ নেওয়া প্রত্যেকটা প্রার্থী দেশি বিদেশি আয় ও সম্পত্তির পূর্ণ বিতরণ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জনগণ যেন সহজেই জানতে পারেন তাদের প্রার্থীর আর্থিক অবস্থা কি। আইন উপদেষ্টা জানান, ভোটের প্রার্থীদের প্রতীক ব্যবহারে স্বচ্ছতা আনতে বিধান যোগ করা হয়েছে, যাতে ভোটাররাও সহজে বুঝতে পারেন কোন দল থেকে প্রার্থী হচ্ছেন। ব্রিফে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ মেনে চলার নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর। বুধবার 22 অক্টোবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সহকারী পরিচালক খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ে জানানো হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমের নির্দেশিকা 2019 পরিমার্জিত সংস্কার ও সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেনে সংগঠিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও উক্ত অপরাধের বিচার এবং আনুষ্ঠানিক বিষয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশে 2025 রয়েছে। উক্ত নির্দেশিকা ও অধ্যাদেশের অমান্য করা আচরণবিধি লঙ্ঘনের শামিল। অনেক ক্ষেত্রে জাতীয় নির্বাচনের নিরাপত্তার জন্য হানিকর এবং শান্তিযোগ্য অপরাধ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আওতাধীন দপ্তর শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার নির্দেশিকা 2019 পরিমার্জিত সংস্কার ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ হয়েছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন শাপলা প্রতীক পাবে না, তার আইনি ও সাংবাদিক ব্যাখ্যা দিতে হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, শাপলা প্রতীক কেন এনসিপিকে দেওয়া হবে না, তার সাংবাদিক ব্যাখ্যা দিলে তখনই কেবল অন্য প্রতীকের বিষয় বিবেচনা করা হবে। বুধবার 22 অক্টোবর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ব্রিফে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচন কমিশনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা নিবন্ধন পাওয়া থেকে শুরু করে জাতীয় লীগ নামে যে আরেকটা দলকে নিবন্ধন দেওয়া হলো এবং শাপলা প্রতীক নিয়ে আমাদের সঙ্গে কি রকম আচরণ করা হচ্ছে এবং ইশরাক হোসেনের মামলায় নির্বাচন কমিশনের এই অবস্থা ছিল। নির্বাচন কমিশন যে আগে আইনি নিয়োগ হয়েছে, পুরো প্রসেসে নির্বাচন কমিশনের যে কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে সেই বিষয়টা আমরা তুলে ধরেছি। তিনি বললেন, আমাদের যদি প্রতীক না থাকে তাহলে তো আমাদের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না, আর অন্য কোনো প্রতীক তারা নেবে না বলে জানিয়েছেন। আমরা বলছি, শাপলা কেন আমরা পাবো
না আর আইনি সাংবাদিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয় বিবেচনা করব। তার আগ পর্যন্ত যেটা উচিত নির্বাচন কমিশন না দেয় তার মানে সেটা শুধু প্রতীকের ইস্যু না, এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন বলে জানিয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য রাখা এক তরুণীর মরদেহকে ধর্ষণের অভিযোগে পাওয়া এ ঘটনায় ডোমস আবু সাইদকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এ ঘটনায় বুধবার 22শে অক্টোবর বিকালে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল হকের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আবু সাইদ। আবু সাইদ ময়মনসিংহের হাটুয়াঘাট থানার খদকপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিন ও শিরিন আক্তারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত সুপার পুলিশ ক্রাইম আব্দুল আল মামুন জানান, ধারণা করা হচ্ছে গত সোমবার রাত 1:30টার দিকে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। তিনি আরও জানান, গত সোমবার রাতে ময়নাতদন্তের জন্য এক তরুণীর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়। মঙ্গলবার সকালে যখন চিকিৎসক মৃতদেহটির ময়নাতদন্ত শুরু করেন তখনই তিনি অস্বাভাবিক কিছু বিষয় লক্ষ্য করেন। চিকিৎসকদের বরাত দিয়ে আব্দুল আল মামুন আরও জানান, পরদিন সকালে যখন ময়নাতদন্তের জন্য তখন চিকিৎসকরা মৃতদেহের উপর পাশবিক নির্যাতন হওয়ার বিষয়টি নিশ্চিত হন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ডোমকে গ্রেপ্তার করে। তরুণী মরদেহর ময়নাতদন্তের করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এম আল মামুন। তিনি জানান, ময়নাতদন্তের সময় মরদেহে ধর্ষণের আলামত পাওয়া যায়। পরে বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ইতিমধ্যে ডোমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা হয়েছে। আসামি আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার মধ্যরাতে 19শে অক্টোবর হালুয়াঘাটের একটি গ্রামে 20 বছর বয়সী এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শেরপুর সরকারি কলেজের অনার্সের এই শিক্ষার্থী আত্মহত্যা করেন বলে জানিয়েছেন পুলিশ ও পরিবারের সদস্যরা।